হ্যালো দর্শক বন্ধুরা, এসআর কার্টুন পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করিও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আজ তোমাদের জন্য একটি মজার গল্প নিয়ে এসেছি, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আজকের গল্প বামনের লম্বা বউ 2। শাহবাজ গ্রামে রঘু নামে এক বামন ঠাকুর তার মা নির্মলার সাথে থাকত। রঘু ছিল অনেক বোকা ও সহজ সরল, কিন্তু রঘুর মা ছিল অনেক বদমেজাজি। সে সব সময় রঘুর সাথে খ্যাট করত। রঘু, কোথায় যাচ্ছিস? মা, একটা শুভ কাজে যাচ্ছিলাম, আর তুমি আমায় পিছু ডাকলে। আর শুভ কাজ? তুই আবার কোন দিন শুভ কাজ করলি? কবে থেকে তোকে একটা বিয়ে করতে বলি, কিন্তু কিছুতেই তুই বিয়ে করিস না কেন যে? তা ভগবানই জানে। মা, এখন ঘ্যান ঘ্যান করো না তো, সময় হলে ঠিক বিয়ে করব। যাও তো এখন। এই বলে রঘু চলে যায়। নির্মলা সব সময় রঘুকে বিয়ে করতে বলে, কিন্তু রঘু কিছুতেই বিয়ে করছিল না। একদিন বামন ঠাকুর কাজের জন্য পাশের গ্রামে যায়, আর সেখানে গীতা নামের এক মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। বামনের বউকে দেখে নির্মলা ভীষণ অবাক হয়ে যায়, কারণ বামনের বউ যে ছিল অনেক লম্বা। নির্মলা বামনের বউকে একদমই মেনে নিতে পারে না। রঘু রে, তুই এটা কি করলি রে বাবা? তুই এটা কি করলি? আমার মান সম্মান সব ডুবাইলি রে। এটা কেন করলি বাবা? তুই এটা কারে আনছস? মা, তুমি কাঁদছো কেন? ও তোমার বৌমা। হায় 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 রে, আমার কপাল পুড়ল রে। এই তাল গাছকে তুই কই থেকে জুটাইলি? আমি এ বিয়া মানি না। এই মাইয়া, তুই বাইর হ আমার বাড়ি থেকে, এক্ষুনি বাইর হ বলছি। মা, তুমি থামবে? তুমি এখানে কান্নাই করো, আমি বরং ভেতরে যাই। এরপর বামন ঠাকুর গীতাকে নিয়ে ঘরে যায়। এদিকে নির্মলা কাঁদতে থাকে। নির্মলা গীতাকে একদমই মেনে নিতে পারে না। কিছুদিন পর পুরো গ্রাম সহ একটা কথাই সবার মুখে মুখে বলতে শুরু করে, বামনের লম্বা বউ, বামনের লম্বা বউ। গ্রামের সকলেই বামনের বউকে নিয়ে হাসাহাসি করত। এটা নিয়ে গীতার কোনো মন খারাপ ছিল না, সে মানুষের কথায় কোনো পাত্তা দিত না। কিন্তু নির্মলা এসব সহ্য করত না। গীতা লম্বা হওয়ার জন্য নির্মলা সব সময় তাকে কথা শোনাতো, তাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। বেচারি গীতা শাশুড়ির সব কথা মেনে মুখ বুজে সব সহ্য করত। একদিন নির্মলার বাড়িতে পাশের বাড়ির রাধা নামে এক মহিলা আসে। দিদি, ও দিদি, বাড়ি আছো গো? হ্যাঁ গো, বলো। তোমার বৌমাকে দেখতে এলাম। কোথায় তোমার বৌমা? তখনই সেখানে গীতা এসে যায়। গীতাকে দেখে রাধা হাসতে থাকে। দিদি, এ তাল গাছকে আপনারা কোথা থেকে জুটালেন? একে দেখলেই তো ছোটবেলার কবিতাটি মনে পড়ে যাচ্ছে। কি যেন? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উকি দেয় আকাশে। দারুণ মানিয়েছে আপনার ছেলের সাথে, তাই না দিদি? এসব শুনে নির্মলা অনেক রেগে যায়, আর গীতাকে বলে, এমন খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? তোর জন্য গ্রামের লোকের কাছে আমায় কথা শুনতে হয়। এক্ষুনি যা এখান থেকে। মা, আপনি এভাবে কেন বলেন আমায়? আমি লম্বা, এটা আমার কি দোষ বলুন? সৃষ্টিকর্তা তো আমায় লম্বা করে সৃষ্টি করেছে, এটা আমি কি করব? এতে তো আমার কোনো দোষ নেই। সব তোর দোষ। পৃথিবীতে আর কোনো ছেলে ছিল না? তোর শুধু আমার ছেলেকেই চোখে পড়লো? এত কথা না বলে আমার চোখের সামনে থেকে চলে যা। এরপর গীতা মন খারাপ করে চলে যায়। শাশুড়ির কথা শুনে গীতার ভীষণ কষ্ট লাগে, কিন্তু তা কিছু মনে না করে সে কাজ করতে থাকে। এভাবেই প্রতিনিয়ত গীতাকে সবার কাছে হাসির পাত্র হতে হতো। বামন ঠাকুরকে নিয়েও সকলে হাসি ঠাট্টা করত। এতে বামন ঠাকুর ভীষণ কষ্ট পেত, কিন্তু কখনোই সে তার স্ত্রীকে তার লম্বা হওয়া নিয়ে কথা শোনাতো না। একদিন বামন ঠাকুর গ্রামের পথ দিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ অনিমেষ নামে একটি লোক বামন ঠাকুরকে নিয়ে কটূক্তি করতে থাকে। কি গো বামন ঠাকুর,
তোমার তালগাছ বউটা কই গো? তুমি যাই বলো, তোমাদের জুটিটা কিন্তু সেই। একসাথে দাঁড়ালে মনে হয় হাতির সাথে যেন ইঁদুর দাঁড়িয়ে আছে। তবে তোমাদের দুজনকে বেশ মানিয়েছে। এসব শুনে বামুন ঠাকুর ভীষণ কষ্ট পায়, কিন্তু অনিমেষকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এভাবেই গীতার লম্বা হওয়া নিয়ে বামুন ঠাকুরের পরিবারকে হেনস্থা হতে হতো। কিছুদিন পর হঠাৎই গ্রামে এক মহামারী দেখা দেয়। গ্রামের সকলেই সেই রোগে আক্রান্ত হতে শুরু করে। আস্তে আস্তে গ্রামের প্রত্যেককেই রোগটিতে আক্রান্ত হয়। গীতার শাশুড়িও সেই রোগে আক্রান্ত হয়। তখন গীতাই তার শাশুড়ির পাশে দাঁড়ায় আর তাকে সেবা করে। কিন্তু আস্তে আস্তে গ্রামে রোগের প্রকোপ বাড়তেই থাকে। ডাক্তার কবিরাজও কিছু করতে পারছিল না। এদিকে অনিমেষের মেয়েও ভীষণ অসুস্থ হয়। তাই বাধ্য হয়ে অনিমেষ এক ঋষির কাছে তার মেয়েকে নিয়ে যায় আর গ্রামের মহামারীর ব্যাপারেও বলে। তোদের গ্রামে রাহুর দৃষ্টি পড়েছে, এই জন্য তোদের গ্রামে প্রায় সকলেই এই রোগে আক্রান্ত হয়েছে। বাবা, এই থেকে কি মুক্তির কোনো উপায় নেই? বাবা, আমার একটাই মেয়ে, আপনি ওকে সুস্থ করে দিন। তোর মেয়ে ভালো হবে, আর গ্রামের লোকও এই রোগ থেকে মুক্তি পাবে। তবে এর জন্য একটি কাজ করতে হবে। কি কাজ বাবা? গ্রামের পূর্বে এক জঙ্গল আছে, আর জঙ্গলের পাশে এক নদী রয়েছে, আর ওই নদীর ওপারে আছে এক লম্বা ফুল গাছ। ওই গাছে কেবল একটি লাল ফুল রয়েছে। যদি ওই ফুল গ্রামের সকলকে ছোঁয়ানো হয়, তবে সকলেই সুস্থ হয়ে যাবে, আর রাহুর অশুভ দৃষ্টিও গ্রামের ওপর থেকে সরে যাবে। তবে মনে রাখবি, ওই নদী সাঁতরিয়ে বা নৌকা দিয়ে পার হওয়া যাবে না। ওই নদী হেঁটে পার হতে হবে, আর ডুবেও যাওয়া যাবে না। আর ফুল কোনো কিছু সাহায্য ছাড়াই পারতে হবে, কোনো লাঠি বা মই ব্যবহার করা যাবে না। এইসব শুনে অনিমেষ চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে, এটা কিভাবে সম্ভব? কি করে সে ওই নদী পার হবে, আর কি করেই বা সে ওই ফুল পাবে? ওই নদী পার হতে হলে তো আমি ডুবে যাব, আর কোনো কিছু সাহায্য ছাড়া ওই ফুল আমি কি করে আনবো? এখন কি যে করি? হঠাৎ করেই অনিমেষের গীতার কথা মনে পড়ে যায়। হ্যাঁ, এখন একমাত্র গীতা বৌদি আমাদেরকে রক্ষা করতে পারে। এরপর অনিমেষ গীতার কাছে যায় আর তাকে সব খুলে বলে। সব শুনে গীতার অনেক মায়া হয়, আর সে অনিমেষের কথায় রাজি হয়ে যায়। এরপর গীতা না ডুবেই হেঁটে নদী পার হয়, আর কোনো কিছুর সাহায্য ছাড়াই হাত দিয়েই ফুলটি নিয়ে আসে। ফুল নিয়ে তারা দুজন ঋষির কাছে আসে। ঋষি অনিমেষের মেয়ের শরীরে ফুল ছোঁয়ানোর সাথে সাথেই সে সুস্থ হয়ে যায়, আর গীতার শাশুড়িও ফুলের ছোঁয়াতে ভালো হয়ে যায়। পুরো গ্রাম মহামারী রোগ থেকে মুক্তি পেয়ে যায়। পুরো গ্রামবাসী গীতার কাছে কৃতজ্ঞ হয় আর তাদের ভুলের জন্য ক্ষমা চায়। গীতার শাশুড়িও তার ভুল বুঝতে পারে আর গীতাকে বউ হিসেবে মেনে নেয়। এরপর থেকে আর কখনোই কেউ গীতাকে নিয়ে ঠাট্টা করতো না। পুরো গ্রামবাসী আবারও খুশি মনে থাকতে শুরু করে। তো বন্ধুরা, মানুষ যেমনই হোক, তাদেরকে নিয়ে অযথা ঠাট্টা বিদ্রূপ করা ঠিক নয়। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য এক মজার গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।